সংবিধানে লেখা আছে আর্টিকেল 7-এ যে এই প্রজাতন্ত্রের মালিক জনগণ, এবং বঙ্গবন্ধুর বহু বক্তৃতায় আপনি পাবেন যে জনগণের তার সবচেয়ে বড় সাহস যেটা অন্য কোনো রাজনীতিবিদের এটা ছিল না, উনি প্রকাশ্যে বলেছেন যে তোমরা ঘুষ খাবা না। এই কথাটা বলার মতো সাহস তো আজকে কারো নাই। কাদেরকে বলছো তোমরা বেতন পাও কার টাকায়? রিকশাওয়ালা, কুলি, মজুর, কৃষক। আমি কোত্থেকে? এদের পয়সায়। জনাব জেরাই খান পানা, আপনি তো 4 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের আইন, বিচার ব্যবস্থা, মানবাধিকার নিয়ে কাজ করছেন। তো তাত্ত্বিকভাবে আলোচনায় যদি আমরা যাই তাহলে বলা হয় যে আইন সবার জন্য সমান, বিচার ব্যবস্থা রাজা প্রজার ভেদাভেদ করে না। কিন্তু যখন বাস্তবিক অবস্থা আপনি দেখেন তখন কি কখনো কখনো আপনার মনে হয় যে আইন বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসলে সবার জন্য সমান না এবং বিচার ব্যবস্থাও ভেদাভেদ করে? কখনো কি আপনার মনে হয়েছে বা হচ্ছে এখনো? সিম্পল একটা জিনিস আমরা বুঝি কিনা যে আইনটা কি? আইন হলো বর্তমান সমাজ এইটা যে অবস্থায় আছে সেই অবস্থায় টিকিয়ে রাখার জন্য। এখন আমাদের দেশের যে আইন, 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, 72-এ একটা সংবিধান হলো, ওয়ান অফ দ্য বেস্ট কনস্টিটিউশন। কিন্তু পেনাল ল অর্থাৎ দণ্ডবিধি সেটা 1860 সালের। 1857-তে কিন্তু সিপাহী বিদ্রোহ হয়। সেই সিপাহী বিদ্রোহকে সামনে রেখে যে আইনটা আছে এখনো সেটা বহাল। 1861 সালে পুলিশ আইন, সেই পুলিশ আইনে 61 সালের পুলিশ আইন এখনো বহাল। তো সেই আইন দিয়ে আপনি 72-এর সংবিধানের পরিপ্রেক্ষিতে 71-এর মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়বেন, এটা কোনো আহাম্মকেও বিশ্বাস করে না। আমি তো নাই, কোনো আহাম্মকেও বিশ্বাস করে না। যদিও সংবিধান সব কিছুর ঊর্ধ্বে, সংবিধানে লেখা আছে আর্টিকেল 7-এ যে এই প্রজাতন্ত্রের মালিক জনগণ, এবং বঙ্গবন্ধুর বহু বক্তৃতায় আপনি পাবেন যে জনগণের তার সবচেয়ে বড় সাহস যেটা অন্য কোনো রাজনীতিবিদের এটা ছিল না, উনি প্রকাশ্যে বলেছেন যে তোমরা ঘুষ খাবা না। এই কথাটা বলার মতো সাহস তো আজকে কারো নাই। কাদেরকে বলছো তোমরা বেতন পাও কার টাকায়? রিকশাওয়ালা, কুলি, মজুর, কৃষক। আমি কোত্থেকে? এদের পয়সায়। তো মূলত তো চেতনাটা ছিল ওইখানে, কিন্তু আজকে সেখানে নাই। আজকে লুটেরা যারা, আজকে আইনটা হচ্ছে কি একটা মাকড়সার জালের মতো, বড় কিছু পড়লে পরে সে ছুটে বেরিয়ে যায়, আর ক্ষুদ্র কিছু পড়লে পরে সে সেইখানে বহাল তবিয়তে মারা পড়ে। এটা ক্ষুদ্রের জন্য আপনি 5,000 টাকা 10,000 টাকা হইলে পরে ইউনিয়ন পরিষদে দাঁড়াইতে পারে না কৃষক, কিন্তু 50 কোটি টাকা চুরি করে গেলে পরে সে পার্লামেন্টে দাঁড়াইতে পারবে। তো আইনটা কার জন্যে? তো আইন সবার জন্য সমান তা না। বস্তিতে আগুন লাগলে পরে কেউ গ্রেপ্তার হয় না, কিন্তু ধানমন্ডি বা গুলশানের কোনো ধনীর বাসায় বা গাড়িতেও যদি ঢিল পড়ে 10 জন অ্যারেস্ট হয়ে যাবে উইদাউট এফআইআর, সন্দেহজনকভাবে। জনাব জেরাই খান পানা, আইনের একটি অংশ নিয়ে আপনি দীর্ঘদিন ধরে বিরোধিতা করছেন, সেটা হচ্ছে রিমান্ড এবং 54 সন্দেহজনকভাবে গ্রেপ্তার। সন্দেহজনকভাবে এই 54-এর এটা যদি না থাকে তাইলে গুম, খুন, ফলস মামলা এটা আর থাকবে না। হেফাজতে নির্যাতনের তো কোনোই নাই। আপনারা কেউই, আপনার মিডিয়াকে আমি বারবার বলি, বা সুযোগ পেলে পরে সুযোগ আছে আমার সামনে, চূড়ান্ত আদালতেই বলবো যে প্রত্যেকটা থানা হাজত এবং কোর্ট হাজত, জেলখানা, এগুলোতে গিয়ে বিচারক, আমলা কামলা এদের অন্তত 7 দিন করে থাকা উচিত। কি কারণে কি অবস্থায় মানুষ থাকতেছে সেটা দেখুক। অনেকেই বলে জেলখানা খুব সুন্দর হয়ে গেছে। কি সুন্দর হয়েছে? এবং এই কনসেপশন, শাস্তির যে কনসেপশন, এটা সারা পৃথিবীতে নাই। সংশোধনের কনসেপশন আছে। একটা মানুষ, আমি এই গ্লাসটা ভেঙে ফেললাম, এটা একটা কিভাবে, এটার জন্য আপনি গ্লাসটা ফিরে পাবেন না, কিন্তু আমি যাতে না ভাঙি, আর সেইটার একটা এক্সাম্পল আপনি ক্রিয়েট করতে পারেন। সারা পৃথিবীতে কিন্তু এখন যে বিচারিক ব্যবস্থা এবং এটারে কি বলবো আমি, যে
এই ব্যবস্থাটা কিন্তু এই অবস্থায় নাই, যে অবস্থায় আমরা চালাচ্ছি। চোখের বদলে চোখ, খুনের বদলে খুন, হাতের বদলে হাত। এই আইন বর্বর বা অসভ্য দেশে ছাড়া নাই, আমরা তার মধ্যে একজন। এবং সেই আইন নিয়ে আমরা আইন চর্চা করছি। রিমান্ডের বিরোধিতা করছে। রিমান্ডের বিরোধিতা করছি কি? রিমান্ড নেবেন কেন? রিমান্ড নেওয়ার পরেই দেখবেন যে আপনি একটা স্বেচ্ছায় জবানবন্দি দিচ্ছেন। অনেক চাঞ্চল্যকর তথ্য নাকি বের হয়ে আসে। চাঞ্চল্যকর তথ্য যদি বের হয়ে আসে, তাহলে রিমান্ডে নিয়ে কি পদ্ধতিটা কি পদ্ধতি? নিশ্চয়ই পিটান। যদি না পিটান, স্বেচ্ছায় যদি বলে, তাহলে আপনি জেলখানায় কেন? খোলা মাঠে জিজ্ঞেস করেন। সে যদি স্বেচ্ছাই বলে এই চাঞ্চল্যকর তথ্য, তাহলে খোলা মাঠেই জিজ্ঞেস করেন না, অসুবিধাটা কোথায়? যদি সে স্বেচ্ছাই জবানবন্দি দেয় এই তথ্যটা, তাহলে খোলা মাঠে জিজ্ঞেস করতে অসুবিধাটা কোথায়? পিটাবেন কেন? কোন আইনে পিটাবেন? গায়ে হাত তুলবেন কেন? টর্চার করবেন কেন? কে দিছে এই অধিকার? কোন আইনে পেয়েছে এই অধিকার? কোনো আইনে নাই। এগুলো সব বেআইনি কার্যকলাপ। এই শিক্ষাটা সারদা থেকে পুলিশদের দেওয়া উচিত, আর আমাদের বিচারকদেরও বোঝা উচিত যে এই ধরনের রিমান্ডে দেওয়ার যৌক্তিকতা কতটুকু। মোটেই যৌক্তিকতা নাই। একটা স্বাধীন দেশে পিটিয়ে নিয়ে আপনি স্বীকারোক্তি করাবেন, তা তো হইতে পারে না। আমি ছিলাম, আমি নিজে ভুক্তভোগী। 15ই আগস্টের পরে 27 মাস জেলে ছিলেন। তো সেই কারণে আমি বলতেছি যে আমি জানি এর অত্যাচারের মাত্রা কতটুকু। একটা মানুষ মারা গেলে পরে তাকে কিভাবে গুম করানো হয়। 77-এর পর, 76-77-এর পর তো জেলখানায় যেভাবে মানুষ হত্যা হয়েছে, প্রত্যেকটা মানুষ সন্ধ্যার পরে চিৎকার দিয়ে বলতেছিল, ভাই আমি অমুক, আমাকে ফাঁসিতে ঝুলাবে, আপনার একটু খবর দিয়েন। নামও তো মনে রাখতে পারি নাই, কারণ একটা আতঙ্কের ভেতরে জেল ছিল। এই যে জাল জাপানিজ এয়ারলাইন্স নিয়ে যে নাটকটা হইলো, তারপরে যে একটা ফাঁসির একটা র্যান্ডাম গণহারে ফাঁসি হলো। কোথায় ট্রায়াল হলো আমরা জানি না, কাকে মারলো তাও জানি না। বুঝলাম যে এরা বিদেশি কেউ না, বাংলাদেশের নাগরিক। কিছুই আর না, এগুলো বললাম কি যে বড় দুর্বিষহ কতগুলো ঘটনার এখনো জীবিত সাক্ষী। জনাব জেরাই খান পান্না, সম্প্রতি দুটো ঘটনায় আইনের ফাঁকফোকর কিংবা আইন কিভাবে কাজ করছে তা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, যার মধ্যে একটি হচ্ছে যে দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি হতে পারেন নাকি, অর্থাৎ রাষ্ট্রপতি পদটি লাভজনক কি অলাভজনক। আরেকটি হচ্ছে বেগম খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন নাকি। আইনমন্ত্রী বলছেন যে তিনি পারবেন, কারণ তার মুক্তির শর্তে তা ছিল না। আবার সেতুমন্ত্রী অর্থাৎ ওবায়দুল কাদের সাহেব, তথ্যমন্ত্রী, তারা বলছেন পারবেন না। আপনার মতামত কি দুটি ব্যাপারে? এগুলো সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে, সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করে। আমি যেটুকু বুঝি সেটা হলো মোরাল টার্পিটিউড, অর্থাৎ নৈতিক স্খলন যদি না হয়, তাইলে পরে সেইটা তহবিল তসরুফ বা ঘুষ খাওয়া, এগুলো কিন্তু মোরাল টার্পিটিউড। এগুলো হইলে পরে সে পারে না। আদারওয়াইজ কনভিকশন আপনার হয় নাই, হাসানুল্লাহ কিনুর হয় নাই, সে রাজনীতি করছে না। এর ওই আসম রবের হয় নাই, সে রাজনীতি করছে না, করছে সবাই। অর্থাৎ এটা সরকারের সদিচ্ছের উপর। আমি একটা এক্সাম্পলই দিই, সেটা হলো যে 76-এর বোধহয় জুলাই মাসে কর্নেল তাহেরের ট্রায়াল হয়। সেই ট্রায়ালের পরে যারা সাজাভুক্ত আসামি ছিলেন তার ভিতরে সিরাজুল উলুম খান একজন, আর হাসানুল্লাহ কিনু পরের, বাট আসম রব আর একজন। এদেরকে আসম রবকে মুক্তি দিয়ে জার্মানি পাঠাই দেওয়া হয়েছে না? কিভাবে? সরকার সদিচ্ছায়, নাথিং এলস। তো সরকার ইচ্ছা করলে পরে পারে। এখানে আইন বাধা নয়, এখানে আইন বাধা নয়, ইচ্ছা অনিচ্ছা। এবং আইনমন্ত্রী যেটা বলছেন, উনি আইনের ব্যাখ্যা জেনে শুনেই বলছেন। আমি বুঝি, আমি তো চিনি, ব্যক্তিগতভাবে চিনি, পেশাগতভাবে চিনি, এবং তার পিতার দিক থেকেও আমি চিনি। মন্ত্রী হিসেবে একটু কম চিনি। তো তাতে আমি বুঝি যে সে বুঝে শুনেই বলছে।
জনাব জেরাই খান পান্না, আপনাকে মাঝে মধ্যেই বিভিন্ন স্বপ্রণোদিত হয়ে মামলা করতে দেখা যায়, যেমন শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের সময় আপনি করেছিলেন, ভুল না করে থাকলে কনসার্টের ঘটনায় করেছিলেন। তো এ ধরনের স্বপ্রণোদিত মামলাগুলো আপনি কি কারণে করে থাকেন? নিশ্চয়ই অর্থপ্রাপ্তির উদ্দেশ্য নয়। অর্থপ্রাপ্তির উদ্দেশ্য তো নাই, বরঞ্চ জীবনহানিরও থাকে। বাংলা ভাইয়ের বিষয় না, বিষয়টা ছিল 64টা জেলায় আদালতে বোমা হয় এবং তার তখন মাহবুব আলম সাহেব ছিলেন সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট। আচ্ছা, তো একটা মামলা করা হলো, কিন্তু কে পিটিশনার হবে কেউ সাহস পায় না। তো ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, উনি বললেন যে এটা অনলি পান্না হইতে পারে। তা আমাকে ডাকলেন, ডাকার পরে বললাম যে হ্যাঁ আপত্তি নেই, যা আবার হবে। আমি একজন ফ্রিডম ফাইটার, আমি তো ধরেই নিছি আমার 71-এ মৃত্যু হয়ে গেছে, সো আর একবার দেশের জন্য যাবো, এটা অসুবিধাটা কোথায়? এটা হলো মূল ওই জেএমবির বিরুদ্ধে মামলাটা। এবং সেই মামলাটা বিচারাধীন ছিলেন, যিনি রুল ইস্যু করেছিলেন তিনি বিচারপতি জনাব মতিন সাহেব। অত্যন্ত সুন্দর একটা দিছিলেন। এবং কনসার্টের মামলা তো আপনি জানেন যে এটা আর একটা কারণ, সেটা হলো যে ওইটা সারা পৃথিবীতে একমাত্র ঘটনা ছিল। সেটা হলো যে কৃষকেরা উৎপাদনের জন্য আন্দোলন করতেছে। উৎপাদনের জন্য আন্দোলন করবে, এটা তো কৃষি শ্রমিক, তাতে 21 জন মানুষ হত্যা হয়, নিহত হয়, আত্মাহুতি দেয়। এর চেয়ে আলোড়ন করা মামলা কি হইতে পারে? সেটার কারণে হইলাম। এবং যাওয়ার পরে 1 বৈশাখ আমি কনসার্টে ছিলাম অন্যান্যদের সাথে। কনসার্টের সেই দুরবস্থা, এটা আমি বোধহয় জীবনে ভুলব না। এবং কনসার্টের ডক্টর কামাল হোসেন ছিলেন, পঙ্কজ ভট্টাচার্য ছিলেন, আরও অনেকেই ছিলেন, বার কাউন্সিলের সদস্য মোহাম্মদ ইয়া ছিলেন। এবং ঢাকা থেকে আমরা স্টার্ট করছি বাস সিরাজগঞ্জ যাওয়ার পরে আরেকটা বাস অ্যাড হইল। সমস্ত বারের এরকম করতে করতে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যখন পৌঁছার পরে দেখা গেল যে আমাদের 7টা বাস, সব লয়ার, ব্ল্যাকফুট। তো এটা হচ্ছে মানুষের একটা স্বতঃস্ফূর্ত চেতনাবোধ। এটা দিয়ে এগিয়ে আসলে হয়তো বাকিরাও তখন সাহস পায়। যেমন আমি নাম বলবো না কিছু, তখন তো মিডিয়া কম, তো ওরা বলতেছিল যে আমাদের তো যেতে দিবে না কনসার্টে, হ্যাঁ ভিতরে ঢুকতে দিবে না, কারণ তখন ওই 144 চলছে। আমি অন্যান্যদের সরাই দিয়ে এসপির সাথে আমি বললাম যে তোমরা ওই যারা মিডিয়ার ছিল তাদের বললাম যে আমার গাড়িতে ওঠো, বাসে ওঠো, দেখি কি আটকায়। এসপি বলতে যে এই আপনার তো 4 জনের বেশি যেতে পারবেন না। কোথাকার কোন আইন পেয়েছেন? 4 জন মানে কি 4টা গাড়ি একত্রে, পর 5টার বেলা তুমি 5টা যাতে আমরা না যাই, গাড়ি 4টা একত্রে যেতে পারবে। দিস ইজ দ্য নিউ ল। এই বলার পরে সে থতমত খেয়ে গেছে। আমি উঠে আস্তে আস্তে করে আমরা 4টা করে আসো, 4টা সবাই চলে গেলেন, সবাই চলে গেছে। সাম্প্রতিক সময়ের বেশ আলোচিত 2টি মামলাতে আপনি আইনজীবী হিসেবে কাজ করেছেন। একটি তো রিফাত হত্যা মামলায় মিন্নির আইনজীবী, আরেকটি পরিমণির মাদক মামলায়, সেখানে আপনি আইনজীবী হিসেবে কাজ করেছেন। তো এই 2টি মামলার এখন বর্তমানে কি অবস্থা আছে এবং এই 2টি মামলাতে আপনার আইনজীবী হিসেবে সম্পৃক্ততা কিভাবে? দুইটা একটু ভিন্ন খাতে। জি, মিন্নিটার বিষয়টা, মিন্নি হলো যে একটা মেয়ে, আমি দেখতেছিলাম পেপারে, সেখানে যেই মোমেন্টে দেখলাম যে একটা হইল, মিন্নিতে ছিল 1 নম্বর সাক্ষী, জি, সেখান থেকে প্রধান আসামি হয়ে গেল। সেখান থেকে প্রধান আসামি না, হঠাৎ করে দেখলাম যে একটা মানববন্ধন হইলো, সেখানে হইলো যে এদের পক্ষে কেউ দাঁড়াইতে পারবে না। তো ওইখানে আমি কিছু রাজনৈতিক ব্যক্তিদের দেখলাম, দেখার পরে আরেকটা আমার হইলো যে সেটা হচ্ছে আত্মপক্ষ সমর্পণে তো সুযোগ দিতে হবে। সে একটা মেয়ে, প্রায় নাবালিকা থেকে সাবালিকা হয়েছে, 19 বছর বয়স। তাকে তার পক্ষে লয়ার অ্যাপয়েন্টেড ছিল, সে ভয়ে যেতে পারে না। ওইটার পরে আমি বললাম যে কেউ যদি না যায় আমি যাব, কেউ যদি না যায় তাইলে আমি যাব।
কারণ টোটাল মামলাটা যখন পড়তেছিলাম আমি বুঝতেছিলাম, এবং ভিডিও এটা তার ভুল হয় না। ভিডিও যেটা ছিল ফার্স্ট পাবলিশ হয়েছে সেটা সবাই বলছে যে কিভাবে একটা মেয়ে তার স্বামীকে বাঁচাবার জন্য কিরকমের নিজের জীবন বিপন্ন করে এইটা করেন। মামলাটা এখন অ্যাপিল অবস্থায় আছে। আমি ইন্টারনালিটা বলতে চাই না, সেখানে জাজমেন্ট তাকে এই শাস্তি দেওয়ার বেলা বলছে যে সে তার স্বামীকে জড়াই ধরে নাই বাঁচাবার জন্যে, ধরছে আততায়ীকে। তো এইখানে হলো সেন্স, কমন সেন্সের অভাব। আমি যে মারতে চাই তাকে ধরবো না যাকে মারবে তাকে ধরবো, যেকে মারো। তখন বলতে চাই যে স্বামীরে ধরে রাখছে, স্বামী যাতে মার খায়। তো যাই হোক, সেটা নিয়ে অ্যাপিল অবস্থায় আছে, অ্যাপিল অ্যাডমিটেড। এটা আমার দৃঢ় বিশ্বাস মিন্নি বেকসুর খালাস হবে। আর পরিমণির বিষয়টা হলো, পরিমণি কিন্তু আমি আইনজীবী ছিলাম না, আইনজীবী ছিল অন্য মানুষ। আমি দেখতেছিলাম যে একটা মেয়ে তাকে ধরলো, ধরার পরে 3 বার তার বাসা সার্চ করা হইল, 3 বার তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। প্রতিবারই তার পেছনে 50 থেকে 200 পুলিশ টানা হেসরা করে নিয়ে যেতেছে, এবং 3 বার রিমান্ডে নেওয়ার এই রিমান্ডের এইটা আমার মাথায় আসলো যে রিমান্ডের এটি করতে হয়। মাথায় আসার আগে আরেকটা বিষয় আছে, সেটা হলো গাফফার চৌধুরী সাহেব, ওনার সাথে উনি তখন হসপিটালে, ওনার মেয়েও হসপিটালে। আচ্ছা, যে মেয়েটা মারা গেছেন, উনি ফোন করে আমাকে বললেন, পান্না তোমার কাছে একটা রিকোয়েস্ট। আমি বললাম যে গাফফার ভাই আপনি আমার রিকোয়েস্ট করবেন কেন, হুকুম করেন। হুকুম না, একটা রিকোয়েস্ট তোমার করে দিতে হবে। কি বিষয়? যে পরিমণি। পরিমণিকে আমি এক্স্যাক্টলি অনেকদিন সিনেমা দেখিনি, আমি জানি না, স্বাভাবিক জানবার কথা। আছে এক পরিমণি, সে এই সিনেমার নায়িকা, বাড়ি বরিশাল, তোমার দেশেই। তো ওর একটু ব্যবস্থা করো। কি হয়েছে তারপর যে ওকে অ্যারেস্ট করছে, কি সে? আমি কোর্টে রেকর্ডে গেলাম, গিয়ে দেখলাম যে অজস্র ভুল, এবং এটা অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত গেছে। আমরা পরিমণির বেইলের 561-এ, অর্থাৎ কোয়াশ যাতে হয়, এটা মামলা চলতে পারে না। কারণ তার আগে পরিমণি এক ওটা কি ক্লাব, বোট ক্লাবের এক উত্তরা বোট ক্লাব, একটা ঘটনায় এক ব্যক্তিকে, নাসির নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা দিছিলেন। তারপরে সে নাকি বিশাল ধনী, আমি জানি না, চিনিও না। তো তারপর পরে এবার এইটা, এই সমস্তটা দেখার পরে কোর্টের কাছে বললাম যে এইটা কেন, একবার র্যাব নেবে, একবার সিইডি নেবে, একবার ডিবি নেবে, এটা তো হতে পারে না। এবং অদ্ভুত বিষয় হলো, আপনি ভিডিওটা যদি দেখেন, রেকর্ডগুলো আমি দেখছি, এখন এটা 6 মাসের ভেতরে হাইকোর্ট এটা সেটেল করতে হবে, অ্যাপিলেট ডিভিশনের অর্ডার, 6 মাসের ভেতরে এটা সেটেল করে। এবং এখানে আমি 100%ই বলবো যে আশাবাদী যে এখানে পরিমণি এই মামলা চলতে পারবে না, একদম বেকসুর ভাবে সে মুক্তি পাবে। কিন্তু এই মামলাগুলোর ভেতর থেকে যে স্পটটা গায়ের উপর পড়ে, এর দায়িত্ব কে নেবে? সমাজ কি